হুগলি জেলার এক পবিত্র স্থান কামারপুকুর, যে জায়গায় জন্মগ্রহণ করেছিলেন শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। সেদিন এই জায়গার একটা ট্যুর করে আসলাম। রামকৃষ্ণ মঠ, আশেপাশের বিভিন্ন মন্দির, এছাড়া মঠে দুপুরের ভোগ প্রসাদও খেয়েছিলাম। সমস্ত ডিটেলস জানতে এই ব্লগটা পুরোটা দেখার অনুরোধ রইল। তো এখন আছি আমি হাওড়া স্টেশন, আর কামারপুকুর যাওয়ার জন্য আমাকে ধরতে হবে 7:25-এর গোঘাট লোকাল। গোঘাট লোকালের ভাড়া 25 টাকা, আর ট্রেন এখনও অ্যানাউন্স করেনি, তাই একটু ওয়েট করছি। এখন আছি 5 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেন অ্যানাউন্স করলো হাওড়া গোঘাট লোকাল 5 নম্বর প্ল্যাটফর্মে 7:25-এ, আর এখন 7:25 বাজে, কিন্তু ট্রেন অনেকটাই লেট, এখনও ট্রেন ঢোকেনি প্ল্যাটফর্মে। তো দেখা যাক কামারপুকুর পৌঁছাতে কতক্ষণ টাইম লাগে। তো চলুন জার্নিটা শুরু করা যাক। সময় হচ্ছে 7:40, এখন ট্রেনে এসে হাজির, এরপর ট্রেন জার্নিটা শুরু হবে। তো চলুন এবার যাওয়া যাক। তো বন্ধুরা, প্রথম স্টেশন আসলো লিলুয়া। বন্ধুরা, আজকে গোঘাটের ট্রেন জার্নি দেখাচ্ছি না, ট্রেন জার্নি অন্য একটা আলাদা ভিডিওতে করব, কারণ প্রচুর বাইরে ঠান্ডা বেশি। আর যদি ট্রেনের ভেতরটা দেখাই, আমরা তো হাওড়া থেকেই উঠলাম, মোটামুটি এরকম ভিড়। সময় হচ্ছে 9:18, ট্রেন এখন তারকেশ্বর পেরোলো, আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব গোঘাট। তো এখন সময় হচ্ছে 10:05, আমরা নামলাম গোঘাট স্টেশন। আজকের এই ট্যুরটা যেহেতু আমি একা করছি না, আমার সাথে আরও কয়েকজন আছে, আর তার জন্য আমি আজকে দিনে দিনই ফিরবো না, আমরা একদিন থাকবো। আজকের দিনটা আমরা কামারপুকুর ঘুরবো, আর তার পরের দিন ঘুরবো জয়রামবাটি। তো আমরা এখান থেকে টোটো নিয়ে সোজা চলে যাব রামকৃষ্ণ মঠে। মঠে 11টা পর্যন্ত কুপন দেয়, আর 11:30 থেকে খাওয়ানো হয়। তো সেই জন্য আমরা আগে কুপনটা সংগ্রহ করে নেবো, নিয়ে তারপর বাকি জায়গা ঘুরবো, আর তারপর হচ্ছে হোটেলে যাব। তো কামারপুকুর যাওয়ার একটা টোটো পেলাম, এখান থেকে 30 টাকা করে মাথাপিছু ভাড়া নিচ্ছে। আমরা 5 জন, টোটাল 150 টাকা। আমরা প্রথমে কামারপুকুর রামকৃষ্ণ মঠে যাব, সেখানে যেমনটা বললাম কুপন সংগ্রহ করব, তারপর সেখান থেকে হোটেলে যাব, আর তারপর হোটেল থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে প্রথমে আবার রামকৃষ্ণ মঠে খাবো, খেয়ে দিয়ে তারপর বাকি জায়গাগুলো ঘুরবো। এটাই আজকের প্ল্যান। আর কালকে আমরা যাব জয়রামবাটিতে। কালকে জয়রামবাটিতে যা যা ঘোরার জিনিস আছে সেইগুলো দেখব। তো এটাই আজকের এই ট্যুরের প্ল্যান। তো চলুন যাওয়া যাক। যাওয়ার পথে টোটোর দাদা বলল আমাদের হোটেলটা মঠের একদম কাছেই, তাই আমরা ডিসাইড করলাম আগে হোটেলে গিয়ে চেক ইন করে তারপর মঠে যাব। তো আমরা পৌঁছালাম হোটেল গদাধর লজ এখানে। তো এখানেই রুম নিয়েছি, চলুন আপনাদের রুমগুলো দেখাই। তো এই হচ্ছে আমাদের রুম, এটা হচ্ছে ডবল বেড, এইখানে একটা বেড আর এখানে একটা বেড। এই রুমটা নেওয়া হয়েছে 800 টাকা, আর ডবল বেড, 4 জন থাকা যাবে ম্যাক্সিমাম। আর আমরা অনেক দিন আগে থেকে, প্রায় 1 মাস আগে থেকেই বুক করে রেখেছিলাম। আর একটা রুম নেওয়া হয়েছে যেটা সিঙ্গেল বেড, ওটা 2 জন থাকা যাবে, সেটা নিয়েছে 700 টাকা। আর বাথরুমটা যদি দেখাই, বাথরুমে গিজার অ্যাভেলেবেল আছে, এই শীতকালে কোনো অসুবিধা নেই। এখানে কোমোড। এবার আপনাদের ওপরের যে সিঙ্গেল রুমটা নিয়েছি, এটা একতলায় দিয়েছে, সেই রুমটা দেখাই। আর এইটা হচ্ছে সিঙ্গেল রুমটা, যেটা 700 টাকা নিয়েছে। রুম খুবই ভালো, এই যে এত বড় বেড আছে, আর এখানে যদি দেখাই জানলা থেকে খুব সুন্দর বাইরের
ভিউ। তো হোটেলে ফ্রেশ হয়ে এবার বেরিয়ে পড়েছি, তো চলেছি রামকৃষ্ণ মঠের দিকে। গিয়ে আমরা কুপনটা নেব। 11টার মধ্যে কিন্তু কুপন দেওয়া হয়, আর 11:30 থেকে 11:45টার মধ্যে ভোগ প্রসাদ দেওয়া হয়। আমরা যে হোটেলটা আছি হোটেল গদাধর, ওইটা ওই দিকে। আর এখান থেকে একটুখানি হাঁটা পথেই আছে রামকৃষ্ণ মঠ। এই সামনে দেখা যাচ্ছে রামকৃষ্ণ মঠ, এই যে। হ্যাঁ, এখানে আছে সাদা বোঁদে, এটা হচ্ছে কামারপুকুরের প্রসিদ্ধ সাদা বোঁদে। হ্যাঁ, এখানে ঠাকুর খেতেন। সাদা জিলিপি, সাদা বোঁদে এখানকার প্রসিদ্ধ। আর যদি এখানে দেখাই, এটাই হচ্ছে রামকৃষ্ণ মিশনের বাইরের বাউন্ডারি। আমার ভালো লাগে। বন্ধুরা, রামকৃষ্ণ মঠের ভেতরে ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি অ্যালাউ নেই, তাই ভেতরের জায়গাগুলো আপনাদের দেখাতে পারবো না, কিন্তু আপনাদের চেষ্টা করব যতটা ইনফরমেশন দেওয়া সেটা দেওয়ার। তো চলুন কামারপুকুর ঘুরে নেওয়া যাক। মন্দিরের সময়টা একবার দেখিয়ে দিই। এখানে দর্শন এপ্রিল থেকে সেপ্টেম্বর সকাল 6টা থেকে সাড়ে 11টা, আর বিকেল 4টে থেকে 9টা, আর অক্টোবর থেকে মার্চ পর্যন্ত সকাল 6:30 থেকে 11:30, আর বিকেল 3:30 থেকে 8:30। ভোগ প্রসাদের কুপন সংগ্রহ করলাম 40 টাকায়। এই আম গাছটি রামকৃষ্ণদেব স্বয়ং নিজের হাতে বসিয়েছিলেন। তো বন্ধুরা, মন্দির দর্শন করলাম। আমরা এবার দেখতে যাচ্ছি হালদার পুকুর, যেই পুকুরে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব স্নান করতেন। তো সেখানেই যাব। 11:30টার সময় ভোগ খাওয়ানো শুরু হয়। তো ভোগ প্রসাদের একটা ব্যাচ শুরু হয় 11:50 থেকে, আর একটা ব্যাচ হয় 12:15 থেকে। এই দুটো ব্যাচে ভোগ খাওয়ানো হয়। তো আমরা লাস্টের অর্থাৎ সেকেন্ড ব্যাচটাতেই বসবো। তার আগে দেখে নিই হালদার পুকুর। তো এই হচ্ছে হালদার পুকুর। এখানে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব স্নান করতেন। আর এই ঠান্ডা ওয়েদারে জয়নগরের মোয়া খেতে খেতে ট্যুরটা করছি। যাই হোক, চলে আসলাম হালদার পুকুর। দেখুন কি বড় আর সুন্দর পুকুরটা, আর শীতের হাওয়া চারদিকে, খুব সুন্দর লাগছে। তো এই ঘাটটা হচ্ছে ছেলেদের ঘাট, আর ওপাশে যদি দেখায় ওদিকে আছে মেয়েদের ঘাট, মহিলাদের ঘাট। আর খুব সুন্দর লাগছে পুকুরটা। আমরা এই হালদার পুকুরটা দেখলাম, এরপরেই আমরা চলে যাব ভোগ প্রসাদ খেতে। তারপর কামারপুকুরের বাদবাকি জায়গাগুলো ঘুরে দেখব। তো এখন খাওয়ানোর জায়গায় চলে এলাম। কত লাইন পড়েছে দেখুন, ছেলেদের আর মেয়েদের লাইন আলাদা। আমাদের ভোগ প্রসাদ খাওয়া হয়ে গেছে। ভোগ প্রসাদে ছিল খিচুড়ি, বাঁধাকপির তরকারি, চাটনি, পায়েস, আর এখানকার বিখ্যাত সাদা বোঁদে। ভোগ প্রসাদের কক্ষে যেহেতু ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, তাই আপনাদের সেইটা দেখাতে পারলাম না। তো আমরা একজনকে গাইড ঠিক করেছি। গাইড এই যে সামনের যে মহিলাটা, ইনি গাইড। তো ইনি আমাদেরকে এই কামারপুকুরের জায়গাগুলোকে ঘুরিয়ে দেখাবেন। তো এইখানে দেখা যাচ্ছে কামারপুকুরের দর্শনীয় স্থান। আমরা এখন যাচ্ছি বাল্যগড়ে শ্রীরামকৃষ্ণের শিবসাজিয়া সমাধিমগ্ন হইবার স্থান। এদিকে সমাধিমগ্ন হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, না না, এটা না, ওই সামনে সামনে আগে, এই যে সামনে সামনে আছে, সামনে। এখানে দেখা যাচ্ছে মাটির দোতলা বাড়ি। এটা প্লাস্টিক কিছু দিল না, ওই সেইটা চাই নাকি এটা হচ্ছে সীতানাথ পাইনের বাড়ি, আর এটা হচ্ছে বিষ্ণু মন্দির। আর এই বিষ্ণু মন্দির উপলক্ষে এখানে প্রতি বছরে শিবরাত্রিকালে শিব সেজে যাত্রা হতো।
যে বছরে যাত্রা হওয়ার কথা আসর পড়ে গেছে, লোকজন এসেছে, ঠাকুরের মায়ের সঙ্গে যাত্রা শুনতে এসছে। এসে হঠাৎ করে খবর এলো যে ছেলেটি শিবের পালা যাত্রা গাইবে, সে হচ্ছে অসুস্থ, সে পারবে না। তখন এই গ্রামের লোক ধরলো যে দেখ বোধহয় তুই তো দেখতে সুন্দর আর তুই তো নাচ গান পছন্দ করিস, তাহলে তুই শিব সেজে যাত্রা কর। ঠাকুরের যে শিব সেজে হাতে ত্রিশূল নিয়ে যাত্রা করতে করতে শিবের ভাব সমাধিস্থ হয়েছিল। আর প্রথমবার হয়েছিল যে গাড়ি পার্কিং, ওটা হচ্ছে লক্ষ্মীজলার মাঠ। ওইখানে হচ্ছে ঠাকুরের বাবা ধান চাষ করেছিল, আর ঠাকুর টিভিতে করে মুড়ি খেতে খেতে ধান ক্ষেত দেখতে গেছিল। দিয়ে দেখছে খুব কালো করে মেঘ ধরেছে আর একদল সাদা বক উড়ে যাচ্ছে। তখন ঠাকুর সেটা দেখে ভাবছে যে কালো মানে কালী আর সাদা মানে শিব। বলে লক্ষ্মীজলার মাঠে প্রথমবার ভাব সমাধিস্থ হয়েছিল। দ্বিতীয়বার হয়েছিল আনুর বিশালক্ষী প্রসন্নময়ের সঙ্গে পুজো দিতে যে। তৃতীয়বার হয়েছিল ঠাকুরের এখানে। ঠাকুর এখানে 3 দিন অজ্ঞান অবস্থায় ছিল। এই বাড়িটার বয়স 250 বছর। এই বাড়িটা হচ্ছে দুর্গাদাস পাইনের অন্দরমহল ছিল। আর দুর্গাদাস পাইনের অহংকার ছিল যে ওর বাড়ির মেয়েদেরকে কোনো পরপুরুষের মুখ দেখতে দিবে না। আর ঠাকুর হাটে যেয়ে লাল পেরে শাড়ি কিনে, সিঁদুর শাঁখা পরে, তাঁতি বউ সেজে, সুতোর চাঙারি বগলে নিয়ে এসে বলে যে দেখো আমি তো মেয়ে মানুষ, একলা কোথায় যাব, আমার সখীরা সব হারিয়ে গেছে, তো তোমরা আমাকে একটু থাকতে দাও না, আমি ভোরবেলা উঠে চলে যাব। তখন ওরা কেউ না চিনতে পেরে বললো ঠিক আছে অন্দরমহলে যাও, মেয়েরা সব আছে। ঠাকুর অন্দরমহলে যে মেয়েদের সঙ্গে নাচ গানে খুব মত হয়ে গেছে। দিয়ে রাত হয়ে গেছে, ওই পাঁচিলের গা থেকে ঠাকুরের দাদা ননফন নিয়ে গোদাই রে করে ডাকছে। তখন ঠাকুর দাদার গলা শুনতে পেয়ে শাড়ি খুলে বগলে নিয়ে যাওয়ার সময় বলে যাচ্ছে, দেখ রে শালা দেখ, তোরা যে বলেছিলিস তোদের বাড়ির মেয়েদের মুখ দেখতে দিবি নি, তোদের বাড়ির মেয়েদের মুখ দেখলুম, তাদের হাতে মিশল খেলুম, তাদের গান বাজনা শুনলুম, তাদের মনের কথা নিলুম, নিয়ে এখন তোদের অহংকার চূর্ণ করে আমি এখন চললাম। বাহ, ভালো বলেছেন। এই যে ভগবানের মন্দির দেখে আসো, দক্ষিণেশ্বরে কালী মূর্তি, এটা হচ্ছে শ্যামা সুন্দরী। ও ওই কলকাতার রাধা চন্দ্র। এটা ভগবানের মন্দির। জয় মা, জয় মা, খালি মূর্তি আছে। জয় মা। কই মা? মা কই? আমি দক্ষিণেশ্বরে দেখেছি। এখানে আছে লাহার কালীবাড়ি। এটা হচ্ছে ঠাকুরের ভিক্ষামায়ের বাড়ি ছিল, ভেঙে মন্দির হয়েছে। ঠাকুর যখন ওই মন্দিরে জন্মেছিল, ওইখানে ঢেকি শাল ছিল, খড়ের চালা ছিল, ধান সিদ্ধ দুপাকা উনুন ছিল। ঠাকুর তো জন্মাবার পরে ঠাকুরের মা অজ্ঞান হয়ে গেছিল, ঠাকুরের গা থেকে একটা জ্যোতি বেরোচ্ছিল। সেই জ্যোতি ঢাকার জন্য ঠাকুর ধান সিদ্ধ উনুনের মধ্যে ঢুকে ছাই মাখছিল। তখন এই পাড়ার লোকেরা সব ছুটে গেল যে চন্দামণি কি ছেলে হলো দেখবো। পাড়ার লোকেরা গিয়ে কেউ ছেলে খুঁজে পায়নি। ধনী মাতা লাস্টে প্রদীপ জ্বালিয়ে যে দেখে যে উনুনের মধ্যে ঢুকে ছাই মাখছে। কারণ ঠাকুরের তো জন্ম হয়েছিল জ্যোতি থেকে। ওই মন্দিরের ভিতরে দেখবে যোগী শিব আছে, ওই যোগী শিবের মন্দির থেকে ঠাকুরের মার পেটে জ্যোতি লেগে ঠাকুর জন্মেছিল। তাই জন্মাবার পরে জ্যোতি বেরোচ্ছিল, সেই জ্যোতি ঢাকার জন্য ধান সিদ্ধ উনুনের মধ্যে ঢুকে ছাই মাখছিল। তখন এই ধনী মাতা প্রদীপ জ্বালিয়ে উনুন থেকে বের করে ছাইটাই মুছে নিজের বুকে তুলে এসেছিল। পৈতের সময় বাড়ির লোক জিজ্ঞাসা করে, কিরে গোদাই পৈতের সময় তুই কার হাতে আগে ভিক্ষা নিবি? ঠাকুর তখন বললো, কেন, আমাকে যে আগে লালন পালন করছে আমি তার হাতে আগে ভিক্ষা নেবো। তখন তো জাতিভেদ ছিল, বাড়ির লোক আপত্তি করলো যে সে হচ্ছে কর্মকারদের, আমরা হচ্ছে ব্রাহ্মণদের, এটা অসম্ভব। ঠাকুর তখন জেদ ধরে বসলো, দেখো মায়ের কোনো জাত নাই, আগে যদি ওই ভিক্ষা দেয় তবে আমি ভিক্ষা নেবো, নাহলে কারোর হাতে নেবো নি। এই ধনী মা আগে ভিক্ষা দিয়েছিল, তারপরে বাড়ির লোক দিয়েছিল যে দেখো ঠাকুরকে কোলে নিয়ে বসে আছে। এটা হচ্ছে গোপেশ্বর শিব মন্দির। ঠাকুর যখন পাগলামি করতো, ঠাকুরের মাকে গ্রামের লোকেরা সবাই বলতো তোমার বোধহয় পাগল হয়ে গেছে। তখন ঠাকুরের মা চন্দ্রমণি এর পেছনে আছে কামার পুকুর, ওই কামার পুকুরে চান করে এই যে মন্দিরে 3 দিন 3 রাত হতে দিয়ে ঠাকুরের কাছে জানতে চাইলো যে ঠাকুর আমার ছেলে যে পাগলামি করছে, তাহলে কি আমার ছেলে পাগল হয়ে যাচ্ছে? তখন এই শিব স্বপ্নে আদেশ দিল, দেখো তোমার ছেলে তো পাগল নয়, সে ভবতারিণী ঈশ্বর পাওয়ার জন্য পাগল। তাই ঠাকুরের দাদা রামকুমার তো ছিল দক্ষিণেশ্বরের পূজারী। ঠাকুরের দাদা ঠাকুরের হাত ধরে নিয়ে যেয়ে দক্ষিণেশ্বরের পূজারী হিসেবে বসেছিল। এরপরে পেছনে কামার পুকুরটা দেখে আসে। তো এই মন্দিরের পাশেই আছে কামার পুকুর, যেই পুকুরের নাম, এই জায়গার নাম কামার পুকুর।
দেখা যাচ্ছিল। এই কামারপুকুর স্টেজ সব কিছু হয়েছিল, গ্রামটা হয়েছে না। মা কালী। কুমার লাহা। আচ্ছা, আপনাদের এখানে একটা জিনিস বলে রাখি, আপনারা টোটো করেও ঘুরতে পারেন। আমরা যেরকম হেঁটে ঘুরছি, তো যিনি গাইড তাকে মানে তিনি বললেন যে আমাদের ইচ্ছা মতো তাকে তার পারিশ্রমিক দিতে। আর আপনারা যদি টোটো বা হচ্ছে অটো করে ঘোরেন, মাথা পিছু 100 টাকা করে। মন্দিরটা হলো লাহাদের কালী মন্দির। ধর্মদাস লাহা জমিদার ছিল, তার মেয়ে ছিল বাল্য বিধবা প্রসন্নময়ী। তার তো কোনো সন্তান ছিল না। শান্তিনাথ শিব প্রতিষ্ঠা করে থাকতো। রামকৃষ্ণ ঠাকুর জন্মাবার পরে ঠাকুরকে নিজের ছেলের মতো ভালোবাসত। যে ঠাকুর যখন বড় হয়ে মা সারার সাথে বিয়ে হবে, ঠাকুরের বাবা তো গরিব ছিল, তাই লাহাদের মেয়ে প্রসন্নর গয়না ধার করে নিয়ে মাকে জয়রামবাটি থেকে বউ সাজে এনেছিল। মা সারার 6 বছর বয়স, ঠাকুরের 24 বছর বয়স গয়না ফেরত দিলেন। ভূমি যাওয়ার পরে ঠাকুর খুলে নিয়ে দিয়ে দিয়েছিল। সকালে উঠে কাঁদছিল, তখন ঠাকুর বুঝালো, দেখো সারু, লোকের গয়না লোককে তো ফিরে দিতে হবে, তুমি কার্যখানে তোমাকে আমি পরে গড়ে দেবো বলে পরে দুটো ডায়মন্ড কাটটা বালা একটা সোনার হার গড়ে দিয়েছিল। আর সেই মুহূর্তে মাকে ফুলের মালা দিয়ে সাজিয়েছিল। এইটা হলো ঠাকুরের পাঠশালা। ঠাকুরের যখন 5 বছর বয়স এই পাঠশালায় পাঠাতো। ঠাকুরের পাঠশালাতে এসে মাস্টারমশাই যোগ দিত, যোগ করতো। যখন ঠাকুরকে বিয়োগ দিত, ঠাকুর বিয়োগ করতো নেই। তখন মাস্টারমশাই মেরেছে, মারার পরে বলছে, দুঃশালা, তোর পাঠশালায় আমি আর করবো, আমি আর করবো নি। আমি যোগে আছি, আমি বিয়োগে নাই। তোর ওই চালকলা বিদ্যা শিখা আমার দ্বারাই হলো না। যোগ মানে ভক্তের সাথে ভগবানের যোগাযোগ, বিয়োগ মানে বাদ বলে ঠাকুর ওই বইগুটি নিয়ে চলে যেত ওই বিষ্ণু মন্দিরের কোণে। আর ঠাকুরের মা ভাবতো আমার গদাধর পড়াশোনা করছে। আর এই হচ্ছে লাহাবাবুদের দুর্গা মন্দির। এইখানে মা দুর্গাকে কুমোর তৈরি করেছে, চক্ষুদান বাকি আছে। তখন কুমোর অসুস্থ হয়ে পড়েছে। কে চক্ষুদান করবে? রামকৃষ্ণ ঠাকুর নিজের হাতে এই মা দুর্গা চক্ষুদান করেছিল। এই হচ্ছে ধর্মদাস লাহা জমিদার। এই হচ্ছে ক্ষুদিরাম চট্টোপাধ্যায় ঠাকুরের বাবা। ঠাকুরের বাবার বাড়ি ছিল দেড়ে গ্রাম, এখান থেকে 5 কিলোমিটার দূরে। ওইখানের যে জমিদার ছিল রামানন্দ রায়, ঠাকুরের বাবা ক্ষুদিরাম চট্টোপাধ্যায়কে মিথ্যে সাক্ষী দিতে বলেছিল। ঠাকুরের বাবা বললো, আমি যে ব্রাহ্মণের ছেলে, আমি মিথ্যা সাক্ষী দিতে পারবো না। তখন ওখানে জমিদার বললো, মিথ্যা সাক্ষী না দিতে পারলে তোমাকে গ্রাম ছেড়ে চলে যেতে হবে। ঠাকুরের বাবা বললো, ঠিক আছে, আমি চলেই যাবো, তো মিথ্যা সাক্ষী দেবো না বলে যাও। রঘুবীর শীতলাকে মাথায় করে নিয়ে ঠাকুরের মা চন্দ্রমণি, ঠাকুরের দাদা রামকুমার, ঠাকুরের দিদি কালী কাত্তায়নী এদের হাত ধরে নিয়ে কামারপুকুরে চলে এলো। এই কামারপুকুরে ধর্মদাস লাহা ঠাকুরের বাবার বন্ধু ছিল, ওই জন্মস্থানটা দান করেছিল। আর ওই শুক্লাল গোস্বামী ঠাকুরের বাবার বন্ধু ছিল, ওই 3.5 বিঘা জমি লক্ষ্মী জলার মাঠটা চাষ করে খাওয়ার জন্য দান করেছিল। আর সেই লাহাবাবুদের এইটা বিষ্ণু মন্দির। ঠাকুর এখানে এসে জন্মেছে। তো এইটা হচ্ছে লাহাবাবুদের বিশ্ব মন্দির। এই মন্দিরটা হচ্ছে বর্গী মারাঠাদের আমলের। আর এই মন্দিরটা 3 তলা বাড়ি আছে। উপরে একতলায় ঠাকুরকে শয়ন দেয়, মাঝে একতলায় নারায়ণ শিলার পুজো হয়, নিচে আন্ডারগ্রাউন্ড আছে। যখন লাহারা বুঝতো যে বর্গীরা আসবে সব লুটপাট করতে, তখন টাকা পয়সা গয়নাগাটি নিয়ে আন্ডারগ্রাউন্ডে চলে যেত। আবার যখন বুঝতো চলে গেছে, আবার সব কিছু নিয়ে বেরিয়ে আসতো। আর ঠাকুরের যখন 5 বছর বয়স হয় পাঠশালায় পাঠাতো। ওই পাঠশালায় না যেয়ে বিষ্ণু মন্দিরের কোণে বসে লুকিয়ে সিলেটে মা কালীর ছবি আঁকতো আর নারায়ণ শিলার পুজো করতো। আর এগুলো সব সাজানো আছে, দেখো লাহাবাবুদের রাসের ঠাকুর, যেগুলো দেখি নিয়ে নুন দেখ। ঠাকুরের শিব ঠাকুরের আমি
এখানে আছে কামারপুকুরের বিখ্যাত হচ্ছে সাদা বোঁদে। কত করে? 140 টাকা। আর এটা কি আছে? সীতাভোগ। সাদা বোঁদের দাম 140 টাকা কেজি। আমরা ভোগ প্রসাদেই সাদা বোঁদে খেয়ে নিয়েছি। তো বন্ধুরা, এই পাশটা আছে যারা হচ্ছে আশ্রমের মধ্যে থাকতে চায়, সেইখানের যে রুমগুলো এইখানে, কিন্তু আশ্রমে থাকতে হলে 3 মাস আগে বুকিং করতে হয়, না হলে রুম পাওয়া যায় না। তো আজকে আপনারা কামারপুকুরের ভিডিওটা দেখলেন, আমরা কালকে যাব জয়রামবাটি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো কালকে সকালটা শুরু করব জয়রামবাটি ট্যুর দিয়ে। তো আজকের মতো টাটা।